This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, সারাদিন ধরে উত্তর থেকে দক্ষিণ রাজ্যের কোথায় কি ঘটলো সব খবর নিয়ে শুরুতেই নজরে জেলা। আজিকর মডেল হুগলির সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃতের বাবা মার দাবি মেয়ে অসুস্থ বলে খবর দেওয়া হয়। নার্সিংহোমে এসে তারা জানতে পারেন মেয়ের মৃত্যু হয়েছে। মেয়েকে খুনের অভিযোগে বাবা মায়ের অবস্থান বিক্ষোভ। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে পথ অবরোধ বাম বিজেপির। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। তিলোত্তমার জন্য রাত দখল হচ্ছে, তার মধ্যেই কলকাতা উপকণ্ঠে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত মহিলা ভর্তি হাসপাতালে। বড়নগরের মহারাজা নন্দকুমার রোডের ঘটনা। বাড়ির পাশে আবাসনে কাজ করা মিশ্রদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ। প্রতিবাদ করায় মহিলাকে জোর করে আবাসনের 3 তলায় নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ 3 মিস্ত্রির বিরুদ্ধে। ঘটনার সময়কার ছবি টিভি9 বাংলার হাতে। আতঙ্কিত গোটা পরিবার। বিজেপি সাংসদের পর তৃণমূল বিধায়ক। জলপাইগুড়ির রাজগঞ্জে বাসিন্দাদের ক্ষোভের মুখে বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জে বাড়ছে ইঁদুর জ্বরের প্রকোপ। অভিযোগ চেকরমারি গ্রামে থাকা একটি হ্যাচারি ফার্মই রোগের কারণ। মুরগির বিষ্ঠা জমে পাহাড়, সেখানে মাছি এবং ইঁদুর থেকে উপদ্রব বেড়েছে। আগে বিভিন্ন দফতরে অভিযোগ জানানো হয়েছে, বহুবার বিক্ষোভ আন্দোলন করেছে, কিন্তু পরিস্থিতি বদলায়নি। বর্ষার জলে ইঁদুর জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তেই ক্ষুব্ধ বাসিন্দারা। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা। ভ্যান চালকের মেজাজ হারিয়ে ভ্যান চালককে সজোরে চড় মারার অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের। হাওড়ার বেনারস রোড কোনা হাই স্কুলের সামনে উত্তেজনা। সাইকেল চালকের চড়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন ভ্যান চালক। অভিযুক্ত সাইকেল চালককে আটক করেছে দাসপুর থানার পুলিশ। দীঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তি। তলিয়ে যান হাওড়ার 2 পর্যটক। দুজনকেই উদ্ধার করে নুলিয়ারা। দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শঙ্কর হাজরা নামে এক পর্যটককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে ভর্তি তার সঙ্গী নারায়ণ সাউ। আর এবার শুরু করছি আজকে ডাবল স্পেশাল, মানে একেবারে ডাবল ধামাকা। এখনো পর্যন্ত সারা দিনের হাজারো খবরের ভিড়ে একেবারে স্পেশাল খবর। কোনগুলো আজকে আমাদের স্পেশাল খবর বলি। ইস্যু 1, সারমেয় সংঘাত। দিল্লির রাস্তা পথ কুকুর শূন্য হতে চলেছে। আর আদালতের তেমনই তো নির্দেশ। আমাদের রাজ্যে কত পথ কুকুর আছে জানেন? তাদের জন্ম নিয়ন্ত্রণ হয়? প্রশাসন জানে? বলবো, সব উত্তর দেব। আমাদের দ্বিতীয় ইস্যু, কোন মিসাইলে শান? আত্মনির্ভর ভারত এবার কোন মিসাইলে শান দিচ্ছে বলবো। মিসাইল যে কতটা গুরুত্বপূর্ণ তা তো আমরা অপারেশন সিঁদুরে দেখেছি। সেই আবহে আবার বড়সড় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করতে চলেছে ডিআরডিও, বলবো। সারমেয় সংঘাত, এই সংঘাত কিন্তু থামছে না। 2 মাসের মধ্যেই দিল্লির রাস্তা কুকুর মুক্ত করতে হবে। পথ কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের আগের নির্দেশই বহাল। 11ই আগস্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। রায় রিজার্ভ রাখলো সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ। কুকুর ইস্যুতে প্রশাসনের ঘাড়েই দোষ চাপালো সুপ্রিম কোর্ট। সরকার কোনো কাজ করে না, মন্তব্য শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথের। স্থানীয় প্রশাসন কোনো কাজ করে না, এমনও মন্তব্য করেছেন বিচারপতি। আচ্ছা, বাংলার কি অবস্থা? দিল্লি নিয়ে তো এত কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথের এই মন্তব্যের পর রাজ্যের একাধিক পুরসভায় আমরা খোঁজ নিয়েছি। বাংলাতেও পরতে পরতে প্রশাসনিক গাফিলতি একমাত্র নজরে এসেছে। বিস্তারিত বলবো, তার আগে চোখ কপালে তুলে দেওয়ার মতো একটা তথ্য আপনাদেরকে দিই। 2024 সালে, মানে গত বছর, কলকাতায় অন্তত 39,000 মানুষকে কুকুরের কামড়। আচ্ছা, আরো আছে 2025, মানে চলতি বছরের প্রথম 6 মাস। সেই প্রথম 6 মাসে কলকাতায় অন্তত 21,000 মানুষকে কুকুর কামড়েছে। অ্যান্টি র্যাবিস যে টিকাকরণ থেকে মিলেছে এই তথ্য। কুকুরের কামড়ের সব তথ্য আসে না বলছেন কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে কি কলকাতাতেও দিল্লির মতো নির্দেশ আসবে? কুকুরের যথাযথ জন্ম নিয়ন্ত্রণ চেয়ে কলকাতা হাইকোর্টে তো মামলা। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, আইনজীবী। কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কি বলেছেন শুনুন। লাস্ট 6 মান্থসে প্রায় 21,605 জন আমার নিউ পেশেন্ট হয়েছে। আচ্ছা, হ্যাঁ, কুকুর কামড়েছে। হ্যাঁ, আর লাস্ট ইয়ার মানে 2024-এ আমরা 1 বছরের পরিসংখ্যান দিতে পারি। এখানে হচ্ছে প্রায় 39,681 নিউ পেশেন্ট।
স্থানীয় প্রশাসন কাজ করে না বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। একই প্রতিফলন তো এই বাংলাতেও। তাহলে কোথায় কত কুকুর হিসেব নেই পুরসভার কাছে। কত কুকুরের জন্ম নিয়ন্ত্রণ বাকি, আদৌ জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে তো পুরসভা জানে না। কত কুকুরের টিকাকরণ হয়নি তাও জানে না পুরসভা। তাহলে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন কিভাবে হবে? প্রশ্ন তো উঠবেই। কলকাতাতে তাহলে কুকুরের সংখ্যা কত? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে আসছে। 2025 সালের কোনো তথ্য নেই। 2022 সালে রাজ্য সরকারের প্রাণী সম্পদ দপ্তর কলকাতা পুরসভাকে যে তথ্য দিয়েছিল সেই অনুযায়ী বর্তমানে কলকাতার কুকুরের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গিয়েছে। কারণ 2022 সালে ছিল 88,000। স্বাভাবিকভাবেই কুকুর শুমারি যখন হয় না তখন কিভাবে এই কুকুর কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? একই সঙ্গে কুকুর শুমারি গত 3 বছর ধরে কেন সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছেই। কত কুকুরের জন্ম নিয়ন্ত্রণ হয়েছে কিনা কিছুই তথ্য জানে না পুরসভা। তাহলে কি তথ্য আছে পুরসভার কাছে? কত কুকুরের জন্ম নিয়ন্ত্রণ 3 বছরের হিসেব দিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আমরা মেল ডগ স্টেরিলাইজ করেছি 2023-এ 2073, আর 2024-এ করেছি 2026, আর 2025-এ 6 মান্থসের হিসেব হচ্ছে 1469। কলকাতা পুরসভার বক্তব্য শুনলেন। শুধুমাত্র কলকাতা পুরসভা নয়, আমরা শিলিগুড়ি, হাওড়া, বারাসাতের মতো বড় পুরসভাতেও খোঁজ নিয়েছি, কোথাওই কুকুর শুমারি হয় না। দেখুন শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। শিলিগুড়িতে পথ কুকুরের সংখ্যা কত? উত্তরটা জানেই না শিলিগুড়ি পৌর নিগম। সামগ্রিকভাবে কুকুরের সংখ্যা এই মুহূর্তে তো মানে নেই, কারণ গত সাম্প্রতিককালে এ নিয়ে কোনো সমীক্ষা অন্তত পৌর নিগমে হয়নি। এই 3 বছর কয়েক মাস আমাদের পুরো বোর্ডের হয়েছে যে 1200-র ওপরে আমরা পথ কুকুরদের নির্বীজকরণ করেছি এবং প্রতিটা কুকুর সুস্থ অবস্থায় তাদের নিজস্ব জায়গায় আমরা ফিরিয়ে দিয়েছি। শিলিগুড়ি পুরসভা জানে না, হাওড়া, বারাসাত সেখানেও একই অবস্থা। কুকুর নিয়ে কোনো তথ্য নেই পুরসভার কাছে। সবই পরিকল্পনা স্তরে। সব কুকুরের জলাতঙ্কের টিকাকরণ হয়েছে কিনা তা পুরসভা জানে না। আপনি বা কি করে বুঝবেন বলুন তো? তাহলে কুকুর কামড়ালে উপায়? জলাতঙ্কের টিকা নিতেই হবে বলছেন ভাইরোলজিস্ট সিদ্ধার্থ জোয়ারদার। এটা মাথায় আসতে পারে যে কুকুর কামড়ালে জলাতঙ্ক আসতে হবেই কিনা। কুকুরের মাধ্যমে জলাতঙ্ক হয়, কিন্তু রেবিজ জগ যদি না হয়, অর্থাৎ জলাতঙ্ক বিশিষ্ট জগ যদি না হয়, কুকুর যদি না হয়, তাহলে রেবিজ নর্মালি সাধারণভাবে আসার কথা নয়। কিন্তু একটা তথ্য হচ্ছে রেবিজ ভাইরাস কিন্তু অনেক কুকুরের মধ্যে স্বাভাবিকভাবে থাকে, ন্যাচারাল রিজার্ভার। সেই জন্য একটা ভয়ের কারণ রয়েছেই। তাই কুকুরের কামড়ালে কুকুর যদি কামড়ায় এবং সেখানে যদি রক্ত বেরিয়ে যায় এবং মাংস বেরিয়ে যায়, খুব স্বাভাবিকভাবে আমাদের প্রিকশন নিতে হবে। সেই জায়গাটা সাবান জল দিয়ে ধুয়ে দিতে হবে এবং আরও ওখানে আয়োডিনের মাধ্যমে, আয়োডিন ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হবে, তারপর ভ্যাকসিন নিতে হবে। কুকুর কামড়ালে কেন টিকা নিতেই হবে? কারণ জলাতঙ্ক ধরলে রেহাই পাওয়ার আশা কিন্তু খুব কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বে প্রতি বছর 60,000 মানুষের মৃত্যু হয় র্যাবিসে। এটাই জেনে রাখা উচিত যে রেবিস কিন্তু 100% তার মারণ ক্ষমতা রয়েছে। তার জন্য আমাদের কিন্তু ভ্যাকসিন নিতে হবে। তো কুকুরদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন খুব জরুরি, ভীষণ মাত্রায় জরুরি, যাতে কুকুর যদি সংরক্ষিত থাকে, মানে নিরাপদ থাকে, তাহলে মানুষও নিরাপদ থাকবে। দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর কিন্তু রাজধানীর পশুপ্রেমীরা বিক্ষোভ করেছেন। তারা ক্ষুব্ধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে। আমরা বাংলার পাড়ায় খোঁজ নিয়েছি, বহু মানুষ রয়েছেন যারা নিয়মিত পথকুকুরদের খাওয়ান। কি বলছেন তারা? শুরুতে দেখাবো চন্দননগরের সঞ্জিতা পালের কথা। প্রতিদিন চিকেন ভাত খাওয়ান, রোজ গড়ে 1000 টাকা খরচ করেন সঞ্জিতা দেবী। আমাদের যতটুকু বাঁচার অধিকার পৃথিবীতে, ওদের ততটাই বাঁচার অধিকার। কারণ আমরা হাঙ্গার স্ট্রাইক করতেও রাজি আছি। ওদের জন্য যতদূর যাওয়া যায় আমরা ততদূর যাব। অনেকেই আছে এখানে পাড়ায় মানে পছন্দ করে না এইসব। কুকুরকে কিছু না করলে কুকুর শুধুমুধু কামড়াবে না, তার পিছনে কিছু না কিছু করলে তখন কুকুর তাড়া করে। আর আমি তো মনে করি ওদের থেকে মানুষদের আমি অত বিশ্বাস করি যতটা ওদের আমি বিশ্বাস করি। মেয়ে কুকুরদের প্রত্যেক বছর আমাদের একটা টার্গেট থাকে যে আমরা এই এরিয়া থেকে কুকুরদের স্টেরিলাইজ করে দেবো, যাতে ওদের সংখ্যা বৃদ্ধি না হয়। আর র্যাবিস ভ্যাকসিনটা আমরা করিয়ে দিই প্রত্যেক বছর। শীতকালে আমাদের র্যাবিস ভ্যাকসিনের প্রোগ্রাম থাকে।
বারাসাতের কুকুর প্রেমীরাও তারাও কিন্তু সুপ্রিম কোর্টের রায় শুনে বেশ অসন্তুষ্ট। পাড়ার কুকুর সেই পাড়াতেই থাকে, তারা বাইরের পাড়ায় কিন্তু যায় না। তো আমরা প্রত্যেকটা মানুষ যদি তার নিজের পাড়ার কুকুরগুলোকে স্টেরিলাইজেশন করে দিই, যে তাদের বংশবৃদ্ধিটা আর হবে না, আর প্রত্যেক বছর একটা করে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিয়ে দিই, তাহলেই তো এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে। কুকুরগুলো তো একটা অচেনা মানুষের সাথে যেতে চায় না, ওদের সাইকোলজিটা একটু বোঝা প্রয়োজন। যারা খেতে দেন তারাই বেসিক্যালি ওদেরকে যে ক্যাচ করতে তোলার জন্য সময় মিউনিসিপ্যালিটিকে সাহায্য করে থাকেন, কিন্তু যে এই যারা খাওয়ান তারাই সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েন অন্যান্য মানুষ দ্বারা, নেবার্স দ্বারা। এরা ইকোসিস্টেমের ব্যালেন্সটাকেও রক্ষা করে। আমরা রাত্রির বেলা পাড়ায় যে কুকুরগুলো আছে ওদেরকে মানুষ মারুক ধরুক, খাবার ড্রেনে ফেলে দেয়, কিন্তু ওদেরকে দেয় না, জল দেয় না গরমকালে, কিন্তু তাও ওরা বেইমান নয়, ওরা আমাদের বাড়ি পাহারা দেয়। শহরের তারকাদের মধ্যে অনেকেই সারমীয় প্রেমী। শীর্ষ আদালতের নির্দেশ শুনে তারাও তো অসন্তুষ্ট, কেউই কিন্তু ক্ষোভ চেপে রাখছেন না। এটা খুব আনরিয়েল এবং খুবই দুঃখজনক, এবং সুপ্রিম কোর্টের এই রায়েরকে আমি একেবারেই সমর্থন করছি না। দিল্লির মতো জায়গা যেখানে রেপের ঘটনা, ধর্ষণের ঘটনা নিয়মিত আমাদের কানে আসে, তাহলে সেইভাবে দেখতে গেলে তো দিল্লির সমস্ত পুরুষদেরকে জেলে থাকা উচিত, তাই না? কারণ তারা প্রত্যেকে প্রবাবল রেপিস্ট। তার মানে সব পথকুকুরকে সরিয়ে নাকি একটা শেল্টারের নিচে নিয়ে আসা হবে। প্রথমত এখানে সার্ভাইভালের প্রশ্ন উঠবে। ওদেরকে বেশি ডিস্টার্ব না করে নিজেদের অ্যাওয়ারনেস বাড়ানো বেটার অ্যাজ আ হিউম্যান। নেচারের যে নিয়মটা থাকে সেটাকে কোনোদিন বিগ্রতে নেই, আর এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব ইললজিক্যাল একটা ডিসিশন। আজকে ওদের পপুলেশনটা বেড়েছে কারণ কি এটাকে চেক করা হয়নি, সেটা ওদের দোষ নয়, আমি আবারও বলছি। মানে যারা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট তারা শুধু অসুস্থ কুকুর, শুধু অ্যাক্সিডেন্টের কুকুর, শুধু অত্যাচারিত কুকুরদেরকে শেল্টার দিয়ে শেষ করতে পারছে না, জায়গা করতে পারছে না। সেখানে সব পথ কুকুরদেরকে একসাথে একটা শেল্টারে নিয়ে চলে আসবে। শেল্টারের কথা হচ্ছিল না, এবার এমন একজনের কথা বলবো তিনি সত্যিই ইউনিক। বর্ধমানের খোশবাগানের চিকিৎসক তথাগত ঘোষ, তার বাড়িতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি মনতোষ পোদ্দার। বাড়ি তো নয়, গোটাটাই ডগ শেল্টার। সুপ্রিম কোর্ট বলেছে কোনো কুকুরকে ছেড়ে রাখা যাবে না, তাদের জন্য আলাদা শেল্টার করা হোক। বর্তমানে স্বনামধন্য চিকিৎসক অনেক আগেই অবশ্য সেই পথ দেখিয়েছে। বর্তমানে খোশবাগানে তার আস্ত বাড়ি এখন পথ কুকুরদের শেল্টার হোম। বর্ধমানের চিকিৎসক তথাগত ঘোষ মেডিসিনে এমডি, তবে চিকিৎসক পরিচয়ের চেয়েও কুকুর প্রেমী পরিচয়ই নামের সঙ্গে সেঁটে গিয়েছে। অসুস্থ বা জখম পথ কুকুরদের তুলে বাড়িতে রাখা শুরু করেছিলেন। চিকিৎসার সঙ্গে খাবার দাবার দেওয়া, দিনে দিনে সেই সংখ্যাটা 125-এ পৌঁছেছে। 3 তলা বাড়ি গোটাটাই পথ কুকুরদের শেল্টার হোম। আমার ছানাদেরকে আমাকে ছোট ছোট ঘর করে রাখতে হয়েছে, তো এমন জায়গায় যদি পেতাম যে ওদেরকে একসঙ্গে ছেড়ে দিতে পারতাম, অনেক বড় জায়গায় ওরা ছোটাছুটি করতে পারতো, তাহলে ওদের বোধহয় জীবনের কোয়ালিটি আরও ভালো হতো। সেই চেষ্টা করছি আগামী দিনে যদি পারি। জায়গা বাড়াতে শক্তিগড়ে জমি কিনেছেন চিকিৎসক, সেখানেও শেল্টার বানাবেন। শুধু বাড়িতে আনা কুকুর নয়, প্রতিদিন পথে থাকা কুকুরদেরও খাওয়ানো হয়। 7 জন কর্মচারীও রেখেছেন ডাক্তারবাবু। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে বলছেন, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কয়েকজন মিলে 5 জন 7 জন 10 জন মিলে থাকার যে অভ্যাস, এখান থেকে সরিয়ে দেওয়ার পরে নতুন গ্রুপ অফ স্ট্রে ডগ, আরেকটা দল পথকুকুর, তাদের মধ্যে এদের যখন ছেড়ে দেওয়া হবে, তখন কি এরা নিজেদের মধ্যে মর্মান্তিক মারামারিতে লিপ্ত হবে না? এবং তার পরিণতিতে এরা অনেকেই আহত হবে, অনেকের মৃত্যু হবে, সে দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এবার চলে আসে আমাদের দ্বিতীয় ইস্যুতে। আমাদের দ্বিতীয় ইস্যু মিসাইলের শান। প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী বারবার মনে করিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। তারই প্রতিফলন কি 20 আর 21শে আগস্ট দেখা যাবে। বঙ্গোপসাগরে 2500 কিলোমিটার দীর্ঘ এলাকায় নোটাম জারি হয়েছে, মানে ওই অঞ্চলে বিমান ওড়ানো যাবে না। বড়সড় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা হবে কি? হলে কতটা এলাকা ভারতের নাগালে চলে আসবে? আপনাদের একটুখানি বিগওয়ালে দেখানোর চেষ্টা করি, একটু বোঝানোর চেষ্টা করি। পিসিআরকে বলবো প্লে করতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে জায়গাটাকে দেখানোর চেষ্টা করছি, এই যে ভারতীয় মিসাইলের নজরে, এই যে আমরা কম্পাসের মাধ্যমে একটা বোঝানোর চেষ্টা করেছি, এই প্রায় 2500 কিলোমিটার এরিয়া, এটাতে অনেকগুলো দেশ আছে, কিন্তু মূলত এখানে চীন আর পাকিস্তান, যাদের নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা, তারাও কিন্তু এই এলাকাগুলোর মধ্যেই পড়ছে। এবার বলি ভারতের হাতে কি কি দূরপাল্লার মিসাইল আছে দেখাবো আপনাদের।
অগ্নি 1 পাল্লা 700 কিলোমিটার, অগ্নি 2 পাল্লা 2000 কিলোমিটার, অগ্নি 3 পাল্লা 3000 কিলোমিটার, অগ্নি 4 পাল্লা 3200 কিলোমিটার, অগ্নি 5 পাল্লা 5000 কিলোমিটার, অগ্নি 6 পাল্লা 11000 থেকে 12000 কিলোমিটার। সাবমেরিনে মিসাইলেরও আলাদা সম্ভার রয়েছে, সেগুলোও দূরপাল্লার, যেমন K-15 পাল্লা 750 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার, K-4 এর পাল্লা 3500 থেকে 4000 কিলোমিটার। এর মধ্যে কোনটা মানে 20 এবং 21শে অগস্ট কোন মিসাইলের মহড়া হবে বাড়ছে, কিন্তু সেটা নিয়েই সব থেকে বেশি জল্পনা। তাই অনেকে মনে করছে যে ইট ইজ এ নিউ মিসাইল, কারণ আগে এখানে অগ্নি 5 যেটা প্রায় 5000 কিলোমিটার অবধি তার রেঞ্জ, সেটাকে টেস্টিং করা হয়েছে। বিশেষ করে এগুলো করা হয় রেঞ্জ ভ্যালিডেশনের জন্যে। তাই অনেকের ধারণা ইটস এ নিউ সিরিজ উইচ ইজ কামিং, হয়তো অগ্নি 6 অথবা অন্য কোনো ইন্টারসেপ্টার অথবা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অনেকভাবে তৈরি হচ্ছে, অ্যান্ড স্পেশালি এটা আত্মনির্ভর ভারত মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের দ্বারা হচ্ছে। সব কিছু নিয়েই তো আমাদের জীবন। আজকে স্বাধীনতা দিবসের দিন এই কথাগুলো বললাম, কারণ কখনো কখনো কথা নিয়ে আসে, সচেতনতাকে বাড়ায়। জীবন তো থেমে থাকে না, জীবনকে আরো বেশি করে ইনোভেটিভ আইডিয়া শেখায়। কাজেই যতক্ষণ বাঁচব কাজ করে যাব, কাজ করলে মানুষ ভালো থাকে, এটা মাথায় রাখবেন। আমি যেদিন হাঁটি না, মানে হাঁটতে পারি না, টাইম পাই না, সেদিন আমার ব্রেনও হাঁটে না। কিন্তু যেদিন আমি হাঁটি আমার ব্রেন হাঁটে না, দৌড়ায়। যতটুকু পারুন করুন, কিন্তু আজকের দিনে যোগাব্যায়াম বেরিয়েছে, অনেকে ট্রেডমিল করেন, অনেকে বিভিন্ন ইনস্টিটিউশনে যান, কিন্তু জেনে রাখবেন সবাই তো যেতে পারে না। এমনকি একটা ছোট্ট ঘরেও হাঁটা যায়। আমার নবান্নের ঘরটা কতটুকু, এই যে দেখছেন এত বড় স্টেজে, এত বড়ও নয়, এর আপনি 2/3 করুন, পেছনটা বাদ দিয়ে এইটুকু। কিন্তু আমার একটা গোল টেবিল আছে ফাইল রাখার জন্য, আমি ওইটুকু ঘুরেও এখানে আসার আগে 25,000 স্টেপস হেঁটে এসেছি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH